ওপারে মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ, এপারে আসা গুলিতে টেকনাফের শিশুসহ 2 জন আহত। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, দাবি প্রেস সচিবের। আপিলে বগুড়ায় মান্নার মনোনয়ন বৈধ, জাপা এবং এনডিএফ কেন নির্বাচনে অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি। এবার আসবে ইইউর 200 পর্যবেক্ষক, দেখবে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা বাংলাদেশের নির্বাচন, জানিয়েছেন মিশন প্রধান। মোসাব্বির হত্যার মূল শুটার জিনাত সহ 4 জন গ্রেফতার, গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেয়ায় বনশ্রীতে মালিকের মেয়েকে খুন করল কর্মচারী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি শিশুসহ 2 জন। সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের বাসিন্দা জসিমউদ্দিনের মেয়ে আফনান আরা গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা ধারণা করে শিশুটি মারা গেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে। দীর্ঘ 3 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল 3টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জেলা জামাত আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি পরিদর্শনে যান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সকালে শিশুটির মৃত্যুর খবর জানালেও পরে তিনি নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ আফনান আরাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সীমান্ত এলাকার সড়কে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 64 বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন, সেই সঙ্গে টহলও জোরদার করা হয়েছে। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, জাতীয় নির্বাচনে সরকার কোনো একক দলকে নয়, সবার জন্য সমান সুযোগ তৈরি করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, এবারের নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ। প্রফেসর ইউনূস ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুচারুভাবে শেষ হবে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। তফসিলের পর কয়েকটি হত্যাকাণ্ডকে নির্বাচনের আগে স্বাভাবিক বলে দাবি করে প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয়, এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন, তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছে। 2-একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম 2-একটা ঘটনা ঘটে, বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। গণতান্ত্রিক উত্তরণে হ্যাঁ ভোট নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা দেন তিনি। ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সহধর্মিণী। সাক্ষাতে মার্চে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা উল্লেখ করা হয় সংবাদ ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
আপিল শুনানিতে বগুড়া 2 আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনি রবি 2 দিনে 140টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছে 109টি। এদিকে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী মাঠে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 10টার পর শুরু হয় শুনানি, চলে বিকেল 5টা পর্যন্ত। দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের জানান সামান্য কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তারা যে যাচাই বাছাইয়ের নামে ক্ষমতা দেখিয়ে যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে তা নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত বলে মন্তব্য তার। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবকটাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনের একজন বৈধ প্রার্থী, বগুড়া 2 মানে শিবগঞ্জ আসনে। আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম 116/2025 সেটি নির্বাচন কমিশন এইমাত্র অ্যালাউ করেছে। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের গড়মিল থাকা সত্ত্বেও মনোনয়ন বৈধতা ফিরে পেয়ে সন্তুষ্ট, ক্ষোভও কারো কারো। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর 2 নির্বাচনী আসন 261। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হয়তোবা একটু ভুল ছিল, কারণ তিনি যাকে পাঠিয়েছেন, যিনি এই মাঠে তদন্ত করেছেন, এ তদন্তকালে একটু গাফিলতি পরিলক্ষিত হয়েছে। কারণ আপনি 10 জনের কাছেই তো আপনাকে যেতে হবে, যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনি যে সরেজমিনে গিয়েছেন পাননি সে মর্মে রিপোর্ট উপস্থাপন করতে হবে। ভোটের মাঠে সহিংসতা ঠেকাতে রবিবার সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির 3 অংশের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সেই তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট। পরে 11 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। সংস্কার ও ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে নাগরিকদের গণভোটে অংশগ্রহণ করতে হবে, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রবিবার সকালে রাজধানী গুলশানে ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, এবারের সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা একটি বড় অংশ। সত্যিকারের ক্ষমতা জনগণের কাছে নিতে চাইলে তরুণদের গণভোটে অংশগ্রহণ করতে হবে ও সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। একই অনুষ্ঠানে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন
এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। ভোটারদের আস্থা ফেরানো এবং সন্তোষজনক উপস্থিতিকে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইবারস ইজাবস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তবে বিভিন্ন দল, সরকার এবং নির্বাচন কমিশন প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর বাংলাদেশে একটি অবাধ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্বাস তার। বলেন, 2008 সালের পর বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচন সহিংসতা মুক্ত ও বিশ্বাসযোগ্য হবে আশা জানিয়ে বিষয়টি ইইউ পর্যবেক্ষক দল মনিটর করবে বলেও জানান তিনি। বলেন, সবার অংশগ্রহণ বলতে তারা সব নাগরিক, যেমন সংখ্যালঘু, নারী, ক্ষুদ্র জাতিসত্তা ভোট দিতে পারছে কিনা তা বোঝাচ্ছেন। সব মিলে ইইউর 200 পর্যবেক্ষক থাকবে বলেও জানান ইজাবস। জাতীয় আইন, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নির্বাচন হয় কিনা তা দেখবেন তারা। ইজাবস আরও বলেন, সব দলের লেভেল প্লেইং ফিল্ড, প্রচার এবং গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা দেখবেন তারা। তবে নির্বাচনের কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ কিংবা ফলাফলকে সত্যায়িত করবেন না বলেও জানান। নির্বাচনের 2 মাস পর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান ইইউর প্রধান পর্যবেক্ষক। দাফনের 12তম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল। শ্রদ্ধা জানিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। রবিবারও অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনার সাক্ষী জিয়া উদ্যান। বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে নীরবে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। কেউ একা, কেউ বা পরিবারের সদস্যদেরকে নিয়ে চোখে পানি ভারী কণ্ঠে স্মরণ করেছেন বেগম জিয়ার স্মৃতি। দুপুরের দিকে শ্রদ্ধা জানান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপি মনোনীত টাঙ্গাইল 7 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় তাদের। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি জোট মনোনীত ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কেবল বিএনপি নয়, আধিপত্য বিরোধী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন খালেদা জিয়া। গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, আজকে বিএনপির চেয়ারম্যানের কর্মব্যস্ততা কেমন দেখছেন? জি মিথিলা, আজকে তিনি বিকেল 4:45 অর্থাৎ 3:42 গুলশানের যে দলীয় কার্যালয়, এই কার্যালয়ে তিনি এসেছেন। এর ঘণ্টাখানিক পরেই তার যে ঢাকা 17 আসনে যে বিএনপির চেয়ারম্যান নির্বাচন করবেন, সেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এসেছেন। তিনি ঘণ্টাখানিক এসে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা আলাপ আলোচনা করে বের হয়ে গেছেন। এছাড়া আজকে আর খুব বেশি গুরুত্বপূর্ণ কাউকে আমরা দেখতে পাইনি। গতকালকে যেমনটি দেখেছিলাম, 4টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন, ভারতীয় হাইকমিশনার এসেছিলেন। প্রথমবারের মতো এই গুলশানের বিএনপি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধাপে ধাপে তার সাথে আলাপ আলোচনা হয়েছিল। গতকালকে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আজকেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আসার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কাউকে দেখিনি। এখানে মিডিয়া উইংয়ের সূত্রে আমি জানতে পেরেছি যে তারেক রহমান যে দলের আভ্যন্তরীণের যে কাজকর্ম সেগুলোই অফিসে সম্পাদন করছেন। এখানে ভিতরে রয়েছেন যুব দলের সভাপতি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া আসন ভিত্তিক প্রার্থীদের প্রতিনিধিরা এসে বিভিন্ন যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কাজ সারছেন। অর্থাৎ একান্ত দলীয় কাজ বা ব্যক্তিগত কাজ যেগুলোই বলে না কিনে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান ব্যস্ত রয়েছেন। কিন্তু গতকালকে আমাদেরকে তার উপদেষ্টা যে ইঙ্গিতটি দিয়েছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসার কথা ছিল আজকে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কাউকে দেখতে পাইনি। মোটামুটি উনি অনেকটাই নিজের ব্যক্তিগত বা দলীয় যে অভ্যন্তরীণ যে কাজগুলো রয়েছেন সেই কাজগুলোই করছেন। এছাড়া বড় ধরনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা দলেরও স্থায়ী কমিটির সদস্য বা মহাসচিব এরকম কাউকে আমরা এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি। মিথিলা। শুভ, আপনাকে ধন্যবাদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণে শীঘ্রই আবেদন করবে রাষ্ট্রপক্ষ। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে 15 জানুয়ারি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে কারাগার থেকে এসব মামলায় 12 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্বসহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে এতে প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ও পরিকল্পনাকারী। প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত কোন্দলের কারণে আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি বন্ধে কর্মসূচি সহ নানা ইস্যুতে সরব ছিলেন মোসাব্বির। পুলিশ বলছে, হত্যার ঘটনায় একই পরিবারের 3 ভাই অংশ নিয়েছে। 2 জন গ্রেফতার হলেও রহিম নামে আরেক শুটার এখনো পলাতক। একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নের সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা। রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে তার পরিবার। তবে এখনও কাউকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁ কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় তার পরিবার। রিপোর্ট ফজলে রাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গেল শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের একটি বাসা থেকে বের হন রেস্তোরাঁ কর্মচারী মিলন। এর কয়েক মিনিট পর ওই একই বাসায় প্রবেশ করেন তিনি। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা আক্তার লিলি। পরে সন্ধ্যায় বাসায় ঢুকে বড় বোন দেখতে পান মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা মরদেহ। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রেস্তোরাঁ কর্মচারী মিলন। দাবি করেন, বাসা থেকে 5 ভরি স্বর্ণ এবং নগদ 5 লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। এমন ঘটনায় উদ্বেগের কথা জানান প্রতিবেশীরাও। ওর মেয়ে, বড় মেয়ে যখন ভিতরে ঢুকছে, ঢুকার পরে রাস্তায় বাইরে চিৎকার দিছে, এই তখন 3:30 এটা কর্মচারী আসছিল, আর যারা জড়িত আছে স্যার আমরা বলবো আরো তদন্ত নিয়ে জন্য তো আমরা বলে দিব। বৃহস্পতিবারে ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে আমার বোনের, কারণ যেহেতু সে হচ্ছে বুধবার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা 11:30 বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য, কিন্তু আমরা জানতাম না। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানান পুলিশ। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করত একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক ঋণের জন্য ঢাকায় গিয়ে তদবির করা লাগে। ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সৌদি আরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন জনগণ তা আজীবন মনে রাখবে। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। এবং আপনারা লক্ষ্য করেছেন তার জীবন পদ্ধতি এবং জীবনধারা যারা অনুসরণ করেছেন বা যারা বুঝতে চেষ্টা করেছেন তারা জানেন। আমি প্রথমেই বলেছিলাম, একজন সামান্য গৃহবধূ থেকে তিনি রাজপথে নেমে এসেছিলেন। তার তো সেটা প্রয়োজন। তিনি ছিলেন কি কারণে? তিনি এসেছিলেন এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। পার্লামেন্টারি গণতন্ত্র তিনি ফিরিয়ে এনেছিলেন। এদিকে চট্টগ্রামে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনা নিয়ে কাজ করবে। প্রত্যেকটি ডিভিশনে ব্যবসায়ীদের সাথে বসেছি, আলাপ করেছি, নোট নিয়েছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতি, মানুষের জীবনযাত্রার মান এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের যার যেই প্রত্যেকটি নাগরিকের যে সম্ভাবনা আছে তাকে সে একটা সুযোগ দেওয়া। এ সময় চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সরকারের উদাসীনতা এবং মালিকদের সিন্ডিকেশনেই এলপিজির বাজারে এই বিশৃঙ্খলা, বলছেন জ্বালানি খাত বিশ্লেষকরা। ক্যাব উপদেষ্টা শামসুল আলম ও অর্থনীতিবিদ মাহফুজ কবিরের মতে, বিআরসি ও জ্বালানি বিভাগ মনিটরিংয়ে ব্যর্থ হলে দীর্ঘায়িত হবে জনভোগান্তি। আপাত সমাধানে সাময়িক সময়ের জন্য এলপিজির দাম বাড়িয়ে সমন্বয়ের পরামর্শ তাদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। তরল গ্যাস আমদানি ও বাজার তদারকিতে সরকারের ব্যর্থতায় চরম ভোগান্তিতে এলপিজির গ্রাহকরা। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, সরকারের নমনীয়তার সুযোগ নিয়েছেন এলপিজি অপারেটর ও ডিস্ট্রিবিউটররা, জিম্মি করেছেন গ্রাহকদের। সরকার দখলের মতো, রাষ্ট্র দখলের মতো এলপিজি সেক্টরটা এলপিজি কোম্পানির পুরো দখলে চলে গেছে। তারা অবৈধ দখলদার, তাদের উচ্ছেদের ক্ষমতা রাষ্ট্রের নেই, সরকারের নেই। সরকার এক্ষেত্রে অকার্যকর এবং সরকার অকার্যকর হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যে সমস্ত কাণ্ড কারখানা এলপিজি ব্যবসায়ীরা এই ব্যবসার উপরে নিয়ন্ত্রণ নিয়েছে তাতে রাষ্ট্র ব্যর্থ। ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেন, কিন্তু তারপরে সমস্যার সমাধান হলো না কেন? এবং দিনের বেলা দোকান বন্ধ, রাতের বেলা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তো এই সমস্যাটা তো হচ্ছে আমাদের এখন। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটা হস্তক্ষেপ দরকার ছিল। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ দরকার ছিল, তার কারণ তাদের কাছে সমস্ত তথ্য আছে যে কি পরিমাণে আসলে জ্বালানি আমদানি হয়েছে, এলপিজি আমদানি হয়েছে। জনগণের যে চরম ভোগান্তি, এই সময়টাতে কেন গেজেট হয় না এবং সেটা শুক্র শনিবারে কাজ করতে পারলো না কেন তারা? এখনও কোনো গেজেট এলো না, সিদ্ধান্ত এলো না। সেটার দায়টা আমি মনে করি যে এখানে এনার্জি রেগুলেটরি কমিশনের। তো এটা খুব দ্রুত সম্ভব, এটাকে আসলে এই দামটা সমন্বয় করতে হবে। দাম সমন্বয় একটা আপাতত সমাধান, কিন্তু খুব দ্রুত আসলে আমদানি করতে হবে এবং প্রয়োজনে নতুন নতুন যারা হলো যে ইম্পোর্টার তাদেরকে অ্যালাউ করতে হবে, যাতে করে এখানে একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হয়। প্রতিযোগিতার পরিবর্তে এলপিজির বাজার এখন অলিগোপালি, যেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ মুনাফালবী বড় ব্যবসায়ীদের। ফলে ভোক্তাদের পাশাপাশি চ্যালেঞ্জের মুখে সরকার। নির্বাচনের আগে এ ধরনের চক্র আরও সক্রিয় হওয়ার আলামত দেখছেন খাত সংশ্লিষ্টরা। অলিগোপলি তৈরি করে বাজারটাকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করা যায়। এখন এই কনসেন্ট্রেশনটা এত হাই হয়ে গেছে এখানে যে এখন দেখা যাচ্ছে যে আসলে প্রতিযোগিতার তো দূরের কথা, এখন মানুষের আসলে এই গ্যাসের অ্যাক্সেস করাটাই এখন কঠিন হয়ে গেছে।
এখন এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে দাম কীভাবে একটু বাড়ানো যায়, তো সেটাই তারা চিন্তা করছে, মানে নিজেদের স্বার্থ চিন্তা করছেন। যখন তারা এলপিজিটা কিনেছেন তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে দামটা কম ছিল, সেভাবেই তারা কিনেছেন। তো এখন বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে তারা বেশি করে দাম চাচ্ছেন, এটা তো হলো না, তাই না? এই আমদানির যেন কেউ কুক্ষিগত না করেন সেটা দেখতে হবে। এবং এই সময়টাতে আমি মনে করি যে এখন আর খুব মানে প্রয়োজনে সরকার নিজেই কিন্তু আমদানি করতে পারে। এখন এলপিজি মার্কেট এখন পুরোপুরি অলিগোপলি শিকার, তারা কোনো কিছুই মানে না। এবং এলপিজি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেগুলো কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিদপ্তর প্লাস এনার্জি রেগুলেটরি কমিশন সবাই অকার্যকর হয়ে গেছে, আইন কানুন সব অকার্যকর। এমন জটিল পরিস্থিতির মাঝেও এলপিজির বাজার নিয়ন্ত্রণে হাকডাক আর প্রেস বিজ্ঞপ্তিতেই আটকে আছে সরকারের সব উদ্যোগ। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ক্যাশলেস সোসাইটি হলে দেশে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। রবিবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম-ক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন ক্যাশলেস বাংলাদেশ উপহার দিতে পারলে ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে। গভর্নর আরও বলেন, একটি নতুন ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে। ইসলামী ব্যাংকগুলোতে সুশাসনের ঘাটতির কারণে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। ঋণ বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে ধৈর্যের সাথে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, এফসিএস রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মধ্যে এই জনবল, আপনাদের যে নিজেদের জনবল, সেটাকে সম্পৃক্ত করতে হবে, আবার বাইরের অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেও সেটাকে সক্রিয়। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে স্বচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। অনলাইনে রিটার্ন দাখিলের মতো আগামী অর্থবছর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দাখিলের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে বিকাশের মাধ্যমে বড় অঙ্কের ভ্যাট ট্যাক্স পরিশোধের ডিজিটাল পদ্ধতি ইটিটিডিএস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। উদ্বোধনী দিনে ভ্যাট ট্যাক্স মিলিয়ে প্রায় 100 কোটি টাকার কর পরিশোধ করেন কর্পোরেট করদাতারা। এমএফএস প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে এই কর সরাসরি পরিশোধ করেন তারা। এ সময় বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর জানান, করদাতারা চাইলে এখন থেকে যে কোনো বড় অঙ্কের আয়কর ও ভ্যাট সরাসরি জমা দিতে পারবেন। এনবিআর চেয়ারম্যানও জানান, বড় অঙ্কের লেনদেনে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ছিনতাই বা খুনের মতো ঘটনা কমবে। নগদ টাকার প্রবাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকে যে 20,000 কোটি টাকা ছাপাতে হয় সে চাপও কমবে। বন্ধ হবে ইচ্ছাকৃত কর ফাঁকি দেওয়ার প্রবণতাও। ট্রানজাকশনের অনেক 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 সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিয়েল টাইম এবং এটা নির্ভুল এবং এটা টাকা পয়সা ক্যারি করার যে রিস্ক, সেই রিস্কটাকে কমিয়ে দেয়। টাকা পয়সা ক্যারি করতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, অনেক রকমের বড় বড় ছিনতাই হয়েছে, অনেক রকমের কিলিং হয়েছে। কিন্তু এই টাকা পয়সা যদি ক্যারি করার প্রয়োজনই না হয় এবং এটা যদি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয়, তাহলে আমরা রিয়েল টাইমে পেয়ে যাই এবং এই রিস্কগুলো থাকে না। কিভাবে টাকাটা জমকালো আয়োজনে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন করল ওয়ালটন। টানা 5 বার আইসিএসবি অ্যাওয়ার্ড ও 4 বার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডের সম্মাননা লাভ করল ওয়ালটন। সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট শীর্ষক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম।
কেক কেটে টানা 5 বার আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স এবং টানা 4 বার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডের সম্মাননা অর্জনের সাফল্য উদযাপন করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ওপারে মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ, এপারে আসা গুলিতে টেকনাফের শিশুসহ 2 জন আহত। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, দাবি প্রেস সচিবের। আপিলে বগুড়ায় মান্নার মনোনয়ন বৈধ, জাপা এবং এলডিএফ কেন নির্বাচনে অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি। এবার আসবে ইইউর 200 পর্যবেক্ষক, দেখবে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা বাংলাদেশের নির্বাচন, জানিয়েছেন মিশন প্রধান। মোসাব্বির হত্যার মূল শুটার জিনাত সহ 4 জন গ্রেফতার, গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেয় বনশ্রীতে মালিকের মেয়েকে খুন করল কর্মচারী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা 10:30, এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।